আসসালামু আলাইকুম। দেখুন 39 BCS এ যে সকল ডক্টর জয়েন করছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনাটা শুধু 39 BCS এ যারা জয়েন করছে তাদের না, মূলত যারা এতদিন থেকে চাকরিতে আমরা আছি তাদের প্রত্যেকে জানা উচিত এবং একই সাথে যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে, ভবিষ্যতে যারা ইনশাআল্লাহ অফিসার হিসেবে রিক্রুট হবে তাদের প্রত্যেকের আমার মনে হয় এই জিনিসটা জানা উচিত। সেটি হচ্ছে একজন গভর্নমেন্ট অফিসার, তিনি বেশ কিছুদিন আগে চাকরিতে জয়েন করার ঠিক পরে তার কাছে একটা হচ্ছে যে কিছুদিনের মধ্যে একটা কাগজ আসে। সেই কাগজে দেখা যায় যে তিনি হচ্ছে এক জায়গায় একটা কমিটির হচ্ছে একজন মেম্বার এবং সেই কমিটির পক্ষ থেকে উনি যে মেম্বার, তার কারণে সেখানে একটা কাগজে তাকে সাইন করতে হবে। উপরের যে ডেসক্রিপশন রয়েছে সেটা পড়ে উনি দেখতে পেলেন যে সেখানে ক্রয় সংক্রান্ত একটা হচ্ছে যে কাগজ রয়েছে, যেখানকার অনেক আইটেম যার দাম স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকম অস্বাভাবিক। তার মানে স্বাভাবিক যে বাজার দর তার চেয়ে সেই দামটা অনেক গুণে বেশি। তো উনি সাধারণত একটু কনফিউজড হয়ে গেলেন যে কি করা যায়। এই কারণে তিনি তার যে ইমিডিয়েট যে হচ্ছে স্যার, তাকে হচ্ছে এটা জানালেন এবং তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো যে না, আমরা সাইন করছি, তুমিও সাইন করে দাও। উনিও তখন সরল বিষয়ে সাইন করে দিলেন। কিছুদিন পরে সেটা নিয়ে হচ্ছে যে মিডিয়ায় যখন খবর প্রকাশিত হলো, তারপরে হচ্ছে এটা নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হলো, দুদকের কাছে চিঠি গেল, দেখা গেল ওই যে মেম্বারের সদস্য হিসেবে উনি যে সাইন করেছিলেন, তখন এই সাইনের বদলতে তার চাকরিটাই হচ্ছে যে হ্যাঙ্গিং হয়ে গেল। তার মানে বলা যেতে পারে চাকরি থেকে তাকে সাসপেন্ড করা হলো এবং জেলেও যেতে হয়েছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে উনি যে এখানে সিগনেচারটা করেছিল সেক্ষেত্রে কিন্তু উনি আসলে সত্যিকার অর্থে ওই যে করাপশনটা সেখানে হচ্ছিল সেটার উনি কিন্তু সরাসরি কোনো হচ্ছে অংশ ছিল না। এমন একটা জিনিস মাথায় আসতে পারে যে উনি সরাসরি এটার অংশ ছিল না, তাহলে তারপরে ওনাকে জেলে যেতে হলো, চাকরি থেকে হচ্ছে বহিষ্কৃত করা হলো। এটা কেন হলো? দেখুন, আপনি যখন ফার্স্ট ক্লাস অফিসার হন, আপনি কিন্তু একটা অসাধারণ সুবিধা পান। সেটা কি? আপনার যে বেতনের কাগজটা, আপনি নিজের কাগজ নিজেই সাইন করে নিজেই টাকা দিতে পারেন। এটা আপনার ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার এটা যেমন একটা সুবিধা, একই সাথে এটা কিন্তু আপনার একটা রেসপন্সিবিলিটিও নিয়ে আসে। সেই দায়িত্বটা কি? সেটা হচ্ছে আপনি যে জায়গায় সাইন করবেন এই সিগনেচারের সমস্ত দায়িত্ব আপনার। আপনি কখনো এটা বলতে পারবেন না যে আপনার সিনিয়র বা আরেকজন সিগনেচার করেছে এই কারণে আপনি করেছেন। এইটা কখনো কোনো যুক্তি আমাদের এই লেভেলের জন্য প্রশ্নে আসে না, হতেই পারে না। এক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার সিনিয়র আপনাকে প্রেশারও দিতে পারে, বা সিনিয়র আপনার যে স্যার রয়েছে তিনি না জেনে হয়তো অনেক ক্ষেত্রে আপনাকে বলতে পারেন না তুমি করে ফেলো। সেক্ষেত্রে আমি ক্লিয়ার কাট বলবো, যদি আপনার এরকম অস্বাভাবিক কোনো কিছু মনে হয় সেক্ষেত্রে আপনি স্যারের সাথে ডিসকাস করে বলবেন যে স্যার, এখানে আমার সিগনেচার করতে আমার যে এতটুকু হচ্ছে যে নলেজ, সেটার উপর ভিত্তি করে আমি বুঝতে পারছি যে এটাতে আমার অস্বাভাবিক মনে হচ্ছে। এই কারণে আমি এখানে সিগনেচার আপনি চাইলে করে দিতে পারি, কিন্তু আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে একটা মন্তব্য লিখবো। কি মন্তব্য আপনি লিখতে পারেন? যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো জায়গায় অস্বাভাবিক কিছু মনে হয়, আপনি মন্তব্য লিখতে পারেন যে এখানকার যে নীতিমালা অনুযায়ী এটা করা হয়েছে, আমার মনে হচ্ছে যে এটা স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকম, এই জন্য এটা রিভিউ করা প্রয়োজন। আপনি জাস্ট এটা মন্তব্য লিখে দিবেন। এরপরে যদি এটা পাস হয়ে যদি ওইটা নিয়ে যা কিছু হোক না কেন, পরবর্তীতে আপনি ওই যে ডকুমেন্টসটা আপনি যে লিখেছিলেন এইটার কারণে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি চাকরি থেকে বরখাস্ত হবেন না, জেলেও যেতে হবে না এবং আপনি অনেকটা সেফ জোনে থাকবেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আপনি এখানে সিগনেচার দিলেন, লিখে ফেললেন, এমনও তো হতে পারে কাগজ সব চেঞ্জ করে ফেলতে পারে। হ্যাঁ, হতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই যেখানে এরকম কোন মন্তব্য লিখবেন বা সিগনেচার করবেন সেটা অবশ্যই আপনি আপনার মোবাইলে ছবি নিয়ে রেখে দিবেন। এক্ষেত্রে অনেকে বলতে পারে যে আইন আদালত যে রয়েছে, বাংলাদেশের যে আদালত, সেখানে হচ্ছে ছবি, অডিও, ভিডিও এগুলোর উপর ভিত্তি করে কোনো জাজমেন্ট আসে না। এই কথা ঠিক। আদালতের নীতিমালাতে যে শুধু ভিডিও, অডিওর উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত আসে না। তবে এটাও ঠিক যে অডিও, ভিডিওর উপর ভিত্তি করে আমেরিকাতে ওয়াটারগেট কেলেঙ্কারির মতো ঘটনা ঘটেছে, যেখানে রিচার্ড নিক্সনকে হচ্ছে ওইখান থেকে হচ্ছে রিজাইন দিতে হয়েছে এবং এমন পর্যায়ে অবস্থা গিয়েছিল যে 43 জনের তো ওই ওয়াটারগেট কেলেঙ্কারিতে বিচার, মানে কি ওদেরকে জেলে তো যেতে হয়েছে, রিচার্ড নিক্সনকেও জেলে যেতে হতো। তার পরবর্তীতে যিনি এসেছিলেন তিনি এসে তাকে হচ্ছে যে নিঃশর্ত ভাবে হচ্ছে যে এটা বলা যেতে পারে যে প্রেসিডেন্ট ছিল যেহেতু এই সম্মানে তাকে বলা যায় যে এটা থেকে হচ্ছে মুক্তি দেয়, না হলে ওনাকে কি হতো আল্লাহ ভালো জানে। আচ্ছা, যে জিনিসটা আমি ক্লিয়ার করতে যাচ্ছি, সাম্প্রতিক সময় বাংলাদেশের পৃথিবীর এমন অনেক ঘটনা হয়েছে অডিও, ভিডিওর উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত কিন্তু হচ্ছে যে আদালতের যারা হচ্ছে মাননীয় বিচারক
তারা ন্যায় বিচারের স্বার্থে কখন কোনটাকে অ্যাকসেপ্ট করবেন করবেন না সেটা তাদের উপরে। এটা নিয়ে আপনার অত ওরি করার কিছু নেই, কিন্তু আপনি আপনার ডকুমেন্টসটা রাখবেন। যে কথাটা আমি বলছিলাম, যে কোনো ক্ষেত্রে আপনি সাইন করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এইটা দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনাকে কে বললো কি বললো সেটা দিয়ে আপনি কখনোই এটা থেকে মুক্তি পেতে পারেন না। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি। অনেকে মনে করে যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলেছে সেটা পালন করাই আমার কাজ। শুনেন, খুব ভালো করে আগে একটা জিনিস বুঝতে হবে, আপনি যখন সরকারি চাকরিতে জয়েন করেছেন তখন সরকারি চাকরির যে নিয়মাবলী আছে সেটা আপনার তো জানতে হবেই, কিন্তু তার চেয়ে অবশ্যই বেশি জানতে হবে কনস্টিটিউশন, সংবিধান। আপনি যখন সরকারি চাকরিতে জয়েন করেন, জয়েন করার সময় কিন্তু আপনি তার আগে নাগরিকত্বের যে সনদপত্র সেটা দিয়েছেন। তার মানে একজন সরকারি চাকরিজীবী যতটা না সরকারের সত্যিকারের কর্মকর্তা বা কর্মচারী, তার চেয়ে বেশি হচ্ছে দেশের নাগরিক। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশটা যে চলে, দেশটা চালানোর জন্য তিনটা হচ্ছে উইংস আছে। একটা হচ্ছে নির্বাহী বিভাগ, এই আমরা কিন্তু নির্বাহী বিভাগের হচ্ছে অংশ হিসেবে চাকরি করি। একটা হচ্ছে বিচার বিভাগ, বিচার বিভাগ হচ্ছে যারা হচ্ছে যে বিচার কার্যগুলো পরিচালনা করে, বিভিন্ন যে জাস্টিস জাজ রয়েছে তারা। এবং আরেকটা রয়েছে হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট যারা, তারপরে হচ্ছে মন্ত্রী পরিষদ, তারপরে প্রধানমন্ত্রী, এনারা যারা থাকেন। জাতীয় সংসদে যারা নির্বাচিত যে সদস্য জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হয়, এরকম 300 এবং 50 350 জন যারা আছে, তারা কিন্তু দেশের জন্য আইন তৈরি করে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেশের জন্য আইন তৈরি করবে এবং সেই আইনটা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, সংবিধান সম্মত হলো কিনা সেটা ব্যাখ্যা দেবে হচ্ছে আদালত। আর প্রশ্ন আসতে পারে সংবিধান সম্মত হইলে কি আর না হইলে কি। খুব ইন্টারেস্টিং জিনিস। আমাদের একটা জিনিস আগে ভালো করে মাথায় রাখতে হবে, সরকারি চাকরির যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী আমরা এখন 1985 সালের নিয়মাবলী সাধারণত ফলো করি। আমাদের মাথায় রাখতে হবে সরকারি চাকরির যে নিয়মাবলী আছে সেই নিয়মের কোনো অংশ, নিয়মের কোনো অংশ যদি কনস্টিটিউশনের যে স্পিরিট, কনস্টিটিউশনের যে মূল কথা তার সাথে যদি সাংঘর্ষিক হয়, কন্ট্রাডিক্টরি হয়, তাহলে কিন্তু হচ্ছে চাকরির নিয়ম সাবস্টিট হয়ে যাবে। চাকরির নিয়ম তখন হচ্ছে আর চলবে না, তখন সংবিধান যে কথা বলেছে সেটাই প্রযোজ্য হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। অনেকে কিন্তু মনে করে যে সরকারি চাকরিজীবীদের জন্য যে চাকরির নিয়ম আছে সেটাই মূল ব্যাপার। না না না, মোটেই না। ওই নিয়মটা আপনাকে ফলো করতে হবে, কিন্তু ওই নিয়মের কোন নিয়ম যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সংবিধানের যে নিয়মটা আছে সেটাই কিন্তু বলবৎ হবে। খুব ইম্পর্টেন্ট কথা। এই জন্য আমি বলবো গোটা সংবিধানটা তো অবশ্যই পড়া উচিত। তবে অবশ্যই এটার মধ্যে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে 3য় অধ্যায় আছে সংবিধানের যে মৌলিক অধিকার, 26 নম্বর থেকে 47 নম্বর পর্যন্ত যে আর্টিকেল গুলো রয়েছে, এই 22টা আর্টিকেল, এই 22টা যে অনুচ্ছেদ আছে এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। 1 নম্বর। আরেকটা জিনিস, চাকরির যে বিধান আছে এগুলো পড়তে একটু টাইম লাগবে, তবে তার আগে আমরা একটা জায়গায় একটু ক্লিয়ার করে দিই। আপনাকে যে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে, মাথায় রাখতে হবে আপনাকে নিয়োগ দিয়েছে হচ্ছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে, বলা যেতে পারে আপনার গেজেট সবকিছুই হয়। এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা সেটা কিন্তু রাষ্ট্রের একটা অংশ, কিন্তু রাষ্ট্র না। মাইন্ডেড, সরকার হচ্ছে রাষ্ট্রের একটা অংশ কিন্তু রাষ্ট্র না। আর আপনি হচ্ছেন সরকারের একজন কর্মচারী, কর্মকর্তা, যেভাবে আপনি চিন্তা করেন। এবং আপনাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে জনগণ ঠিকভাবে সেবা পায় এবং জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা আছে কনস্টিটিউশনে। তার মানে সবকিছুর মূল কথা হচ্ছে সংবিধান। সংবিধানটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। সংবিধানটাকে কেউ যদি বলে যে 2 কথায় বুঝাই দেন, তাহলে 2টা শব্দ বলি। সংবিধানে আমাদের যে স্পিরিট আছে সেখানে 1 নম্বর হচ্ছে ন্যায় বিচার, ন্যায় বিচার, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে মানবাধিকার, মানুষের যে অধিকার। এই 2টা, আপনি কাউকে অপমানিত করবেন না এবং কারো দ্বারা যাতে অপমানিত না হন, এই 2টাই হচ্ছে সংবিধানে আপনাকে এই অধিকার দিয়েছে। এক্ষেত্রে আপনি সরকারি কাজ করতে গিয়ে যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে, যে কোনো রকমের খারাপ আচরণ, আপনি সরকারি অফিসার, আপনি কখনোই সাথে সাথে সেটা রিঅ্যাকশন করবেন না, আপনি এটা রেসপন্স করবেন। রেসপন্সটা কিভাবে হবে? রেসপন্সটা হচ্ছে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আপনাকে যে অধিকারগুলো দেওয়া আছে সেই অধিকারের বলে আপনি হচ্ছেন যে প্রসিড করবেন এবং দেখবেন খুব অসাধারণ কিছু রেজাল্ট পাবেন। এবং সরকারি যে অফিসার, তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অফিসার বলতে টাই কোট এগুলো বললে অফিসার হওয়া, এটা অনেকে মনে করতে পারে এই শো অফটা আপনি করতে পারেন না বলেন সেটা না। আমি বলছি এটা পড়লে খারাপ বা ভালো সেটা বলছি না, কিন্তু বলতে হচ্ছে আপনার নলেজটা যাতে থাকে, আপনি যাতে কনস্টিটিউশনটা বুঝেন। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, নাগরিক হতে গেলে অবশ্যই সংবিধান আমাদের বোঝা উচিত। সংবিধান বুঝবো প্রথম, তারপর হচ্ছে চাকরির যে বিধান আছে এগুলো পড়বো। এবং মাথায় রাখতে হবে যদি চাকরির বিধান এবং সংবিধান সাংঘর্ষিক হয় তাহলে সংবিধানটা প্রাধান্য পাবে। মাইন্ডেড। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি,
সেটা হচ্ছে আপনি যখন এই যে কি বলে এটাকে কতটা ভালো অফিসার হচ্ছেন সেটা বোঝার জন্য আপনাকে একটা বুদ্ধি বলি। ভালো অফিসারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার সহকর্মীদের প্রতি তিনি কতটা সেন্সিটিভ, কতটা হচ্ছে আন্তরিক, কতটা ফ্রেন্ডলি, এবং একই সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, তার যে অধস্তন, তার যে কন্ট্রোলে যে যারা হচ্ছে যে চাকরি করে তাদেরকে উনি কতটা সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, সাপোর্ট দিতে মানে এটা না যে আপনার অধস্তন যারা তারা একটা করাপশন করছে আপনি এটা সাপোর্ট দিবেন, ভুলেও না, ভুলেও না। বরং তাকে সাপোর্ট দেওয়া মানে সে যাতে খারাপ কাজ করতে না পারে এইটা, এবং সে যদি কোনো কারণে বিপদে পড়ে, বিপদে পড়েছে, সেই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য আপনি কতটা তাকে হেল্প করতে পারেন। আমেরিকায় একটা নিয়ম আছে, সবচেয়ে শক্তিশালী হচ্ছে সেই লোকটা যে সবচেয়ে দুর্বলের পাশে দাঁড়ায়। ঠিক একইভাবে সবচেয়ে ভালো অফিসার হচ্ছে সে যে তার সহকর্মী এবং তার অধস্তন যারা আছে তাদের যে কোনো বিপদ আপদে সত্যিকার ভাবে এগিয়ে আসে, এটা মাথায় রাখতে হবে। আপনি ওই যে ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে হ্যারেস করে কাউকে কাজ করাবেন, করাতে পারেন, তবে সত্যিকার অর্থে অসাধারণ কাজ হবে না, এটা হবে একটা গড়পড়টা কাজ। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার সবার সাথে সুসম্পর্ক থাকবে। এটা মনে করার কারণ নাই যে আপনি মানে খুব নিম্ন স্তরের বা খুব উচ্চ স্তরের, এইটা না। আপনি মানুষ হিসেবে আপনাকে এখন ফার্স্ট ক্লাস অফিসার গভর্নমেন্ট থেকে আপনি রিক্রুট হয়েছেন, আপনি আপনার স্ট্যাটাসটা বজায় রাখবেন, তবে অবশ্যই অহংকারী হয়ে না। মানে একটা জিনিস হচ্ছে কি আত্মবিশ্বাস, আর একটা হচ্ছে অহংকার, এই দুটো মানুষ আমরা মিলাই ফেলি, এটা ঠিক না। কনফিডেন্স 100% থাকবে, অহংকার যাতে না আসে, সবার সাথে হাসি মুখে ভালো ব্যবহার। তবে ভুলক্রমেও এই অফিসে কিন্তু সম্বোধনের ক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রোটোকল আছে সেটা ফলো করবে, এবং গভর্নমেন্ট প্রোটোকল ফলো করবে, তবে সেটার মধ্যে যদি অ্যারোগেন্স না আসে, মানে উদ্ধত আচরণ, এটা যাতে না হয়। এবং মাথায় রাখতে হবে মানুষ যারা সরকারি চাকরি যারা করে তারাও মানুষ, তাদেরও ভুল ত্রুটি হতে পারে, সেক্ষেত্রে মানবিক ভাবে এটা দেখার চেষ্টা করবেন, এবং যারা সিনিয়র আছে তাদের সাথে ভালো আচরণ করবেন। তবে ভুলও মানে এই জিনিসটা খেয়াল করবেন যে কোন সিনিয়র আপনাকে একটা ইলিগাল জিনিস, যেটা চাকরির বিধানেও নাই, কনস্টিটিউশনেও নাই, আপনাকে গায়ের জোরে চাপাই দিল, আর আপনি হচ্ছে যে আপনার সিনিয়র বলেছে দেখে মানবেন, এইটা আপনি যদি নিজে সিগনেচার করে বেতন তুলেন, এটা আপনার কাছ থেকে গভর্নমেন্ট আশা করে না। এবং মাথায় রাখতে হবে কখনো যদি আপনি এমন কোন কাগজ পান যেটাতে সাইন করার ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এটা অস্বাভাবিক, সেক্ষেত্রে আপনি নোট দিয়ে দিবেন, এমনকি আপনি আপনার ডিপার্টমেন্টের সেক্রেটারি স্যার পর্যন্ত এটা জানাতে পারেন, এই সুযোগ রয়েছে। মিডিয়া সরাসরি জানানোর দরকার নেই, আমাদের যে বিভিন্ন হচ্ছে যে ডক্টরস থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী যে সংগঠনগুলো রয়েছে সেখানে আপনি জানাতে পারেন অ্যাকর্ডিং টু প্রসিজার। তবে আপনার ইন্টেনশন যাতে এমন না হয় যে কারো ছোট্ট ভুল ধরে তাকে হচ্ছে অন্যের সামনে হচ্ছে সম্মানহানি করা, মর্যাদাহানি করা, এইটা করার দরকার নেই। আসলে ভালো মানুষ হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সবসময় চিন্তা করতে হবে আমার সাথে যারা আছে তাদের যতটা পারি আমরা ঠিকভাবে হচ্ছে যে সাপোর্ট দেওয়া, নিচে যারা আছে তাদেরকে আরো বেশি সাপোর্ট দেওয়া, এবং উপরে যারা আছে তাদের সাথে সম্মান সুযোগ একটা সম্পর্ক তৈরি রাখা, এবং প্রত্যেকের সাথে হেল্পিং মেন্টালিটিটা, এবং দেশের মানুষকে যাতে ভালো সার্ভিস দিতে পারি, বুঝিয়ে বলা, তার সাথে রাগ হয়ে আচরণ করার দরকার নেই। এবং খুব ইম্পর্টেন্ট, চাকরিতে জয়েন করছেন এখন এবং শেষ পর্যন্ত এই জিনিসটা মাথায় রাখবেন, কোন কাজে কাউকে 1 টাকা দিব না, কারো কাছ থেকে 1 টাকা নিব না। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কখনো যদি অস্বাভাবিক কোনো পরিস্থিতি হয়, সেক্ষেত্রে এখন যে ডিজিটাল যুগ খুবই অসাধারণ, আপনি একটু রেকর্ড একটা চালু করে সব কথা রেকর্ড করে রেখে দিতে পারেন, এটা ভবিষ্যতে আপনাকে অনেকটা স্কেপ করবে। এবং আপনি যদি সত্যি হচ্ছেন যে নিরপেক্ষ ভাবে দেখা যায় যে আপনি দোষমুক্ত এবং কোন রকমের মানে খারাপের সাথে আপনি সম্পর্কিত না, বেশিরভাগ ক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ সেখান থেকে রক্ষা পাবেন। তাহলে আমাদের সাজেশন হচ্ছে এখন থেকে বুদ্ধির সাথে কাজ করা, কনস্টিটিউশনটাকে একটু বুঝে পড়া, তারপরে চাকরির বিধানাবলী পড়া, এবং ন্যায় বিচার, এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে মানবাধিকার, এই দুইটা আরেকটু বেশি মানবিক হওয়া, সবার সাথে ভালো ব্যবহার, এবং অ্যাকর্ডিং টু প্রোটোকল যেভাবে গভর্নমেন্ট অফিসারদের হওয়া হচ্ছে সেইভাবে চলা, আশা করা যায় সবকিছু ইনশাআল্লাহ ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।